তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমি আর মা ভোরবেলা স্নান করে আজ বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। আমাদের আপাতত যেতে হবে স্টেশন পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কোনো টোটো বা অটো কিছুই নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা টোটো পেলাম। তো আমাদের ট্রেন ছিল ভোর 5:30টায়, কিন্তু হঠাৎ দেখি ট্রেনটা ক্যান্সেল আছে। তারপর আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো। তা আমরা ঠিক করলাম বাসে করে বালি চলে যাব। হাওড়ায় আর গেলাম না, টোটো করে নিমদিঘি চলে এলাম। নিমদিঘি থেকে বালি যেতে গেলে ধর্মতলাগামী বাস ছাড়া প্রায় সব বাসই যায়। অবশেষে বাস পেয়ে গেলাম। সত্যি কথা বলতে আমাদের কাজের চাপে ফ্যামিলির সাথে ঘোরাটাই হয় না, বিশেষ করে তো বাবা মার সাথে ঘোরাই হয় না। তাই আমি যেখানেই যাই আমার মাকে সঙ্গে করে নিয়ে যাই, চেষ্টা করি মায়ের সব ছোটো ছোটো শখগুলোকে পূরণ করবার। তো তাই আজকে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আমার ও মায়ের খুব ইচ্ছা ছিল মায়াপুরের মন্দিরটি দর্শন করার, তাই মাকে নিয়ে আজ আমি বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। বালি স্টেশনে আসার পর টিকিট কাটলাম। তোমরা দেখতেই পাচ্ছ বালি স্টেশনে চলে এসেছি। এবার কাটোয়া লোকাল ধরে যাব নবদ্বীপ ধাম। তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। তোমাদের সবথেকে ভালো সুবিধা হবে হাওড়া থেকে কাটোয়া লোকালটি ধরা, কারণ হাওড়া থেকে তোমরা সিট পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসেছে। কিন্তু দেখো বন্ধুরা, জাস্ট ভিড়টা দেখো। তবে বন্ধুরা, আমি যে ভুলটা করেছি তোমরা সেটা করো না। তোমরা কিন্তু হাওড়া থেকে ট্রেনটা ধরার চেষ্টা করবে, যেহেতু এখান থেকে 2-2.5 ঘন্টার জার্নি, তাই সিট পাওয়াটা খুব দরকার ছিল। তাহলে চলো যাওয়া যাক। তো আমি নেমে পড়েছি নবদ্বীপ ধাম স্টেশনে। ঘড়িতে তখন 10:45। এবার টোটো করে যেতে হবে জেঠিঘাটে। স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে, টোটো ভাড়া 20 টাকা। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বালি থেকে নবদ্বীপ ধাম ট্রেন ভাড়া 25 টাকা। টোটো করে যাওয়ার সময় তোমরা অনেক মন্দির দেখতে পাবে। তোমরা যদি নবদ্বীপ ধামের সাইট সিন দেখতে চাও, দিকে কোনো টোটো রিজার্ভ করে দেখতে পারো। ভাড়া নেবে 300 থেকে 400 টাকা। এবার আমরা টোটো থেকে নেমে পড়েছি। নেমে ঘাটের দিকে যাওয়া যাক। ঘাটের দিকে যাচ্ছি লঞ্চ ধরার জন্য। লঞ্চ ভাড়া 10 টাকা। তোমরা চাইলে নৌকা করে যেতে পারো, নৌকা ভাড়া 6 টাকা। তো এখান থেকে লঞ্চ ধরে যাব মায়াপুর ঘাট। তো বন্ধুরা দেখো গঙ্গার ভিউটা কতটা সুন্দর লাগছে। লঞ্চে করে কিছুটা যেতে না যেতেই মন্দিরটি দেখতে পাবে তোমরা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ঘাট থেকে নামার পর তোমরা টোটো করেও যেতে পারো, আবার হেঁটেও যেতে পারো। এখান থেকে 10 মিনিটের মতো হাঁটা পর আমরা হেঁটেই গেছিলাম। দুধারে অনেক ছোট বড় মন্দির ছিল। আমার মতে যারা থাকবে মনে করছো, তারা লজে না থেকে ইস্কনের ভিতরে যে ভবন আছে সেগুলোই থাকার চেষ্টা করবে। যেমন গীতা ভবন আছে, গদা ভবন আছে। অবশেষে অপেক্ষার অবসান হলো। বিশ্বের সব থেকে বড় ইস্কন মন্দিরের দর্শন পেলাম। ইস্কনে গিয়ে সব থেকে প্রথমে যে কাজটা করা দরকার, ওখান থেকে প্রসাদের কুপন কেটে নেওয়া। এখান থেকে তোমরা মহাপ্রসাদের কুপন পেয়ে যাবে। এই বড় মন্দিরে প্রবেশ করার জন্য তোমাদের 50 টাকা দিয়ে ডোনেশন দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এই টাকাটি নেওয়া হয় মন্দিরের উন্নয়নের জন্য। এই মন্দিরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে 2027-এর শেষের দিকে। এখন ইস্কনের ভিতরে যাওয়ার জন্য মোবাইল অ্যালাউ করে, কিন্তু প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করার পর মোবাইল অ্যালাউ করবে কিনা তা জানা নেই। এই হলো মায়াপুরের সৌন্দর্য। প্রতিটা মন্দির এবং ভোগ গ্রহণ করবার স্থানে জুতো রাখার সুব্যবস্থা আছে। আমরা যে কারণে রাধাকৃষ্ণ ও তার অষ্টসখীর দর্শন করতে পারিনি, সেই ভুলটা তোমরা কেউ করো না। ইস্কনের পিছনে যে আদি মন্দিরটি রয়েছে সেটি দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। আমরা এটা জানতাম না। তো এই ছিল আমার ব্লগ। সময়ের অভাবে রাধাকৃষ্ণ ও গোশালা দর্শন করতে পেলাম না। তারপর সন্ধ্যে 6টার লোকাল ধরে বাড়ি ফিরে পড়লাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বাবা মায়ের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।